This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব ছোটবেলায় রূপকথার একটা গল্প পড়েছিলাম, জানেন তো? সেই এক রাজকুমার, তাকে ওই ডাইনি বুড়ি সে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো কোথাও গিয়ে এক রাজকুমারী এসে তাকে ওই রূপোর কাঠি, সোনার কাঠি এ সমস্ত ছুঁয়ে ঠুইয়ে তার ঘুমটা ভাঙিয়েছিল রাত্রিবেলা। রাজকুমার তাকে দেখেছিল, দেখে ভালোও লেগেছিল, কিন্তু তারপর সকাল হয়ে আসছে দেখে আবার পাছে ডাইনি বুড়ি টের পেয়ে যায়, সেই জন্য আবার তাকে ঘুম পাড়িয়ে রেখে সে রাজকন্যা তো সে নিজের মতো চলে গেছে। এবার রাজকুমার পরে যখন আবার ঘুম ভেঙে উঠল, তখন দেখলো রাজকুমারী তো নেই। এবার কি হবে? সে সারাক্ষণ এই আছে এই নেই বলে ঘুরে বেড়াতে লাগলো। এই আছে এই নেইটা আমাদের রাজ্যে দারুণ একটা বাস্তব, জানেন তো? এর একটা সমার্থক জিনিস আমাদের রাজ্যে আমরা বারবার দেখতে পাই। সেটা হচ্ছে তার পোশাকি নাম শিল্প। শিল্প জিনিসটা আমাদের রাজ্যে এরকম না, সারাক্ষণ মনে হয় এই আছে এই হচ্ছে, হয় আর না। মানে ওই শীতকালের সোয়েটারের মতো, ভুটিয়ারা সব বসেছে সোয়েটার ফোয়েটারের পশোরা নিয়ে, সামনে ঠান্ডা পড়বে, গিয়ে একটা ভালো দেখে পছন্দ মতো সোয়েটার কিনে নিলেন। এবার একটা জম্পেশ ঠান্ডা পড়বো, গুছিয়ে সোয়েটার পরে ঘুরবো। দেখলেন ঠান্ডাই পড়লো না, ওই সোয়েটার আলমারিতে। পরের বছর ঠান্ডা পড়বে, তখন পরবো। ওই আশায় বাঁচে চাষা। আমাদের রাজ্যে শিল্পটাও ওরকম। প্রত্যেকবার আমরা ভাবি যে এইবার এলো বলে, এই হলো বলে। কিন্তু তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্য বিভিন্ন রকম শিল্পর কথা আমাদের বলেছেন। তার মধ্যে ঝালমুড়ি আছে, চপ আছে, ঘুগনি আছে, কাশফুলের মধ্যেও শিল্পের অনন্ত সম্ভাবনা দেখতে পেয়েছেন। এগুলোর পেছনে সাধারণ মানুষকে বিনিয়োগ করতে বলেছেন। অকারণেই চাকরি করে মাথা খারাপ না করে এই সমস্ত করলে যে একটা নতুন রাস্তা খুলে যাবে, এগুলোর মধ্যেও যে একটা সম্ভাবনা লুকিয়ে আছে, এটা তিনি বারবার আমাদের বুঝিয়েছেন। আর বিরোধীরা তারা এসব নিয়ে শুধু কটাক্ষই করেছে। কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার মানুষ খুব কম আছে। তিনি সমস্ত কিছু অত্যন্ত প্র্যাকটিক্যাল দিক দিয়ে করেন। আরে নেই মামার চেয়ে তো কানা মামা সবসময় ভালো। চাকরি কোথায়? চাকরি নেই, তার বদলে একটা কিছু যদি আপনি করেন, সেটাই বা খারাপ কি? কিছু তো রোজগার হবে। দেখুন, এইভাবেই না তিনি সমস্ত কিছুর মধ্যে একটা সম্ভাবনা খোঁজেন। একদম আপাদ মস্তক একজন পজিটিভ ব্যক্তি আমি দেখি, জানেন তো? এই যেরকম দুর্গা পুজোর মধ্যে তিনি অনন্ত সম্ভাবনা টের পেয়ে গেছেন। আচ্ছা, সেটা আর কেউ হয়তো টের পায়নি, কিন্তু তা বলে তিনি যে ভেবেছেন সেটা কিরকমভাবে কটাক্ষ করার কোনো মানে হয় বলুন? এই তারা বুঝতে পারেনি যে এর মধ্যে একটা সম্ভাবনা লুকিয়ে আছে। তাই জন্য এই দুর্গাপুজোর কমিটিগুলোকে রাজ্য যেমন অনুদান দিচ্ছে, সেটাকে বাকিরা বাজে খরচা বলে ভেবে বসছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি শিওর তিনি বা তার সরকার এটাকে অনুদান নয়, বরং এই খরচটাকে বিনিয়োগ হিসেবে দেখছেন। কোনো শিল্প বা ব্যবসায় বিনিয়োগ যখন কেউ করেন, এবার খেয়াল করে দেখুন কেন বিনিয়োগ করেন, কিসের আশায়? যিনি চপের দোকান দেবেন বা ঘুগনির স্টল দেবেন, তারও মাথার মধ্যে একটা অঙ্ক খেলা করে। তিনি কিছু টাকা ওখানে লগ্নি করবেন, তার বদলে তিনি কিছু টাকা রিটার্ন পাবেন। এই লাভের আশাতেই তো সবাই লগ্নি করে। বিনিয়োগ করলাম কিছু টাকা, সেটা আরও বেশি টাকা হয়ে আমার হাতে ফেরত আসবে। এটাই তো বিনিয়োগের একদম বেসিক মন্ত্র। মুখ্যমন্ত্রী এই মন্ত্রটারই একদম সফল প্রয়োগ ঘটিয়েছেন। এবং সবসময় তিনি কিন্তু কথায় কথায় বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং তিনি নিজের ঘর থেকে শুরু করার মতো সমস্ত কিছু, আগে আপনি আচরি ধর্ম, অন্যদের শেখান, একদম হাতে কলমে করে দেখিয়ে দিয়েছেন। এতগুলো কথা কেন বলছি? ওই বললাম, প্রত্যেকটা কথার মধ্যে সম্ভাবনা লুকিয়ে থাকে, খেয়াল করেন না। এই 2024-এ রাজ্য সরকার 43,000 পুজো কমিটিকে 85,000 টাকা করে দিচ্ছে। এটা আপনাদের কালকে বলেছিলাম, আপনারা জেনে গেছেন অলরেডি। মানে পুজো কমিটি পিছু রাজ্যের বিনিয়োগ 85,000 টাকা। এভাবে ভাবেননি তো? আর দেখুন, সব কটা পুজো কমিটিকে যদি ধরেন, তাহলে রাজ্যের বিনিয়োগ
সব মিলিয়ে কত? প্রায় 365 কোটি। এবার এই টাকাটা রাজ্য যে বিনিয়োগ করেছে কিসের আশায়? লাভের আশায়। তো আপনারা তো ভাবছেন তো সেই পুরনো গল্প, সবাই জানে যে এগুলো দিলেন, দিয়ে লোকজন খুশি হলো, ভোট টোটের ব্যাপারে সুবিধা হবে, এরকম একটা। রাজনীতিকরা ভোট ছাড়া কিছু অঙ্ক কষেন নাকি? কষেন না, বুঝতে পারেন না আপনারা সবসময়। এই যে গত বছর পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেব দিয়েছিলেন আপনারা তো ভুলে গেছেন। তিনি বলেছিলেন যে পুজোয় প্রায় 82,000 কোটি টাকার টার্নওভার হয়েছে, মানে দুর্গা পুজোকে কেন্দ্র করে 82,000 কোটি টাকার ব্যবসা হয়েছে। দেখুন, এমনিতেই তো আমাদের রাজ্যে শিল্প সম্ভাবনা ওই বাক্সবন্দি হয়ে পড়ে আছে। সেখানে যদি এরকম পুজোর মতো একটা শিল্পকে, মানে পুজোকে যদি আপনি শিল্প বলে ধরে নেন আর কি, এবং ধরে নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে বলে দেখেন, তাহলে হোক না, কে বারণ করেছে? এমনিতেই তো ইউনেস্কোর স্বীকৃতি এসে গেছে, মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা শিল্প আর কি, ইন্টারন্যাশনাল কোয়ালিটিরও বলতে পারেন। পুজোটা দেখুন লম্বা হতে হতে প্রায় দিন 15 উৎসব হয়ে গেছে। এবার যদি এত টাকার ব্যবসা হয় তাহলে পুজোটা 1 মাসের হয়ে গেলেও ক্ষতি কি? হোক না, ভালোই তো। পুজো শিল্প এত লাভজনক বলেই তো রাজ্য তার অনুদানের পরিমাণটা, অনুদান না বিনিয়োগটা বছর বছর বাড়িয়ে চলেছে। কে না জানে? ওই ব্যবসার প্রাথমিক কথাটা আপনারা কিন্তু মাথায় রাখবেন, জানেন তো, টাকায় টাকা আনে, যত বেশি আপনি ঢালবেন তত বেশি লাভ আসবে। এটাই ব্যবসার একদম প্রাথমিক কথা, এটা আপনারা বুঝতে পারেন না সবসময়। দেখুন, এইটা রাজ্য সরকার কিন্তু বুঝেছে, তাই জন্য 25,000 টাকা থেকে শুরু করেছে, তারপর লাফে 70, তারপর 85,000 হয়ে আগামী বছর কোথায় পৌঁছবে 1 লক্ষ টাকা, সেইটাও কিন্তু বিনিয়োগের প্ল্যানটা, ব্লুপ্রিন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। এটাও কিন্তু ওই ব্যবসার অঙ্ক মেনেই, ব্যবসায় ফিউচার প্রজেকশনটা, অর্থাৎ আগামী দিনে আপনি কী করবেন সেটাও কিন্তু তুলে ধরাটা এবং রেডি করাটা খুব জরুরি। 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। 2 বছরেরটা ডিক্লেয়ার করে দিলেন, বললেন তিনি। এই বছরের ঘোষণার সঙ্গে সঙ্গে সামনের বছরের ঘোষণাটাও করে দিলেন। এবার এটাকে আপনারা যদি 2 বছর ভাবেন, আমি কিন্তু 2 বছর ভাবছি না, এটা আসলে 3 বছরের প্রজেকশান। খেয়াল করে দেখুন, এর পরের বিধানসভা ভোট কবে? 26 সালে। মুখ্যমন্ত্রী কোন সাল অবধি প্রজেকশান দিলেন? 25 পর্যন্ত। 26-এর ভোটটা সেটা কিন্তু পুজোর আগে হবে। এবার এই যে ধাপে ধাপে টাকাগুলো বাড়ছে, এবার বাড়িয়ে 85 করলেন, 70 থেকে 15,000 বাড়ালেন। এবার পরের বছর আরও 15 বাড়িয়ে 1 লাখ টাকা করবেন, এটা অ্যানাউন্সড। এবার তার পরের বছর সেটা বললেন না, কারণ কোথাও গিয়ে নির্বাচন বিধিতে আটকে যাবে, এখনও তো ভোটটা হয়নি। সবাই হয়তো বলবেন আগে তো ভোটটা হোক তারপর, কিন্তু তিনি প্রচ্ছন্নভাবে এটা সবাইকে বুঝিয়ে রাখলেন না যে এরপর আমরা যদি ভোটে জিতে আসি ওই 26-এ, তাহলে ওটা 1,15,000 হবে। এটাই বলে ফিউচার প্ল্যানিং, ব্লুপ্রিন্ট, ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এবং এই রকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি থাকে, তার সাথে সাথে যে কোনো মানে একটা ব্যবসায় না রেভিনিউ প্রজেকশনটা খুব জরুরি। কীভাবে টাকা আসবে, কীভাবে আপনার লাভের অঙ্ক ঘরে উঠবে, সেটাকেও ধাপে ধাপে প্রজেক্ট করে দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাভের অঙ্কটা ডেফিনিট কষে নিয়েছেন, কিন্তু সেটা আপনাদের বুঝতে দেননি। আপনাদের জন্য শুধু ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ। এটাকেই বোধহয় ওই খুড়োর কল বলে। ওই যে সুকুমার রায় লিখেছিলেন না, কল করেছে নাজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো, সেই রকম কল। তো দেখুন, এইটা অবশ্য নতুন কিছু না, জানেন তো। খুড়োর কলটা আমাদের একটা জন্মগত অধিকার হয়ে গেছে। এটা সেই স্বরাজ আমাদের জন্মগত অধিকার ছিল, সেরকম খুড়োর কলও আমাদের জন্মগত অধিকার হয়ে গেছে। কারণ নেতা নেত্রীরা তবে জবের থেকে রয়েছেন, তবের থেকে আমাদের নাকের ডগায় ওই খুড়োর কলটা ঝোলাচ্ছেন, সবাই গাজর ঝোলাচ্ছেন। তাতে কেন্দ্র রাজ্য কারোর মধ্যে কোনো ফারাক নেই। কেন্দ্র সরকারকে দেখুন,
যে বাজেটটা সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা ভোটের বাজেট নাকি জোটের বাজেট, সেটা নিয়েই তো অনেকে সংশয় প্রকাশ করে ফেললেন। আজ লোকসভায় না ব্যাপক হইহল্লা চলেছে, জানেন তো। মানে এইটা না ইদানিংকারের সব থেকে বড় হল্লা পার্টি ওই লোকসভাতেই হয়। ওখান থেকে যদি আপনি রেকর্ডিংগুলো, যেগুলো মোটামুটি আমরা দেখি ঠেকি আর কি, আজকাল দেখা যায় আর কি অনেক সময়, তো সেই রেকর্ডিংগুলো তুলে নিয়ে আপনারা যদি কোথাও মাইকে চালিয়ে দেন না, ওই বিভিন্ন জায়গায় যখন হাতি ঠাতি ঢুকে পড়ে তখন ওই হাল্লা পার্টি পাঠানো হয়, চিৎকার চেঁচামেচি করে ট্রেন কেরেস্তারা সব পিটিয়ে তারা হাতি ফাতিকে দূরে পালানোর ব্যবস্থা করে আর কি, তারাই আর কি। এবার সেইগুলোর বদলে অত কিছু না করে এই লোকসভার হট্টগোলগুলো ওখানে চালিয়ে দিন, আমি শিওর হাতি বাঘ যে যেখানে আছে উল্টো দিকে দৌড় দেবে, কেউ ত্রিসীমানায় ঘেঁষবে না। তবে আজকে বেশ বঙ্গকেন্দ্রিক একটা হল্লা পার্টি চলেছে, জানেন তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠে একদম ঝড় তুলে দিয়েছিলেন, সে সমস্ত কথা বলবো, এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু আপাতত ওই খুঁড়োর কলটা নিয়ে বলি। দেখুন, কেন্দ্রীয় বাজেটটা ভোটের নাকি জোটের বাজেট সেটা নিয়ে যতই সংশয় থাকুক, একটা ব্যাপারে কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই, এই বাজেট পেশের পেছনে একটা জোট বার্তা রয়েছে, পরিষ্কার জোট বার্তা। অন্ধ্রপ্রদেশ আর বিহারের প্রতি সেই জোট বার্তা সরাসরি মানে প্রত্যক্ষ, আর আমাদের রাজ্যের প্রতি সেই জোট বার্তা প্রচ্ছন্ন মানে পরোক্ষ। কেন বলছি? দেখুন, বাজেটে যে পূর্বোদয় যোজনার কথা বলা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের নামটা আছে, আর সেটাই বাংলার সামনের গাজর, যে গাজরটাকে ঝুলিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে জোটে যারা থাকেন তাদের জন্য এরকম সব বন্দোবস্ত হয়। মানে আপনারা বিহার আর অন্ধ্রকে দেখে নিন, আর ভবিষ্যতে যদি আরও কেউ জোটে আসেন, মানে যদি স্টান্সটা বদলান, তাহলে আপনারাও এরকম একটা কিছু পেতে পারেন। একটা ঝলক তার বাজেটে দেওয়া রইল আর কি, সম্ভাবনার রাস্তাটা দেখানো রইল। আর সেটার বিজ্ঞাপন কোথায়? না, বিজ্ঞাপনটা ওই অন্ধ্র আর বিহার, ওটা তো কমপ্লিটলি বিজ্ঞাপন ওই বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য। এবার উল্টো দিকটা ভাবুন, কেউ কেউ ভাবতেই পারেন যে দেশের বাজেট করতে গিয়ে দুটো রাজ্যের পেছনে এত টাকা ঢেলে বাজে খরচা করলেন না তো নির্মলা সীতারামন, মানে কেন্দ্রীয় সরকার, ব্যাড ইনভেস্টমেন্ট, এটা তো ব্যবসা বাণিজ্য হয়েই থাকে। এবার সেটার কারণ হিসেবে ভাবতে গিয়ে তারা ভাবতেই পারেন যে নীতিশ কুমারকে ভরসা করা আর সাগর তটে নাম লেখা দুটোই তো একই ব্যাপার, কখন যে মুছে যাবে খুঁজে পাবেন না। কিন্তু মুশকিল হচ্ছে, যেটাকে সাদা চোখে আমি আপনি দেখে বাজে খরচা বলে মনে করি, হয়তো সেটাই রাজনীতির চোখে গুড ইনভেস্টমেন্ট, ভালো বিনিয়োগ। ঠিক যেরকম বিনিয়োগ আমাদের মুখ্যমন্ত্রী করলেন, এই যে পুজোর অনুদানটা বাড়িয়ে 85,000 করলেন এবং সঙ্গে জুড়ে দিলেন সামনের বার 1 লাখ হবে। মানে তিনি জানেন এর পেছনে একটা তো অঙ্ক রয়েছে। আপনারা সবাই দেখছেন চারপাশে প্রবল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে একটা পরিষ্কার অঙ্ক আছে। তিনি কি জানেন? তিনি জানেন যে এবছর আমি 85 দিলাম, এটা এর আগেও আমি টাকা দিয়েছি, 70 দিয়েছি, সে 25 থেকে দিচ্ছি। লোকজন পেতে এবং পাওয়াটা বাড়ছে, এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এবার একবার যদি অভ্যস্ত যদি হয়ে যায়, তাহলে একটা পাওয়ার দাবি তৈরি হয়ে যায়। কিন্তু তখন যদি আপনি সেম জায়গায় রেখে দেন, তখন তাদের মনে হবে এটা তো আমাদের হওয়ারই কথা ছিল, এর মধ্যে নতুনত্ব কী আছে। তো সামনের বার যে আবার অঙ্কটা বাড়িয়ে দেবেন, সেটা সামনে ঝুলিয়ে দিলেন, ফলে এবার পেয়ে কেউ মুখ মুছে ফেলতে পারবেন না, জানেন তো। পরের বার তো ওই 1 লাখ টাকার লোভটা থাকবে না সামনে, ফলে তাদের মুখটা নিচু করেই থাকতে হবে। ভবিষ্যতের গাজরটা সবাই কীরকমভাবে আমাদের সামনে ঝোলাচ্ছে দেখলেন, সেটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্য সরকার। এবং শুধু ওই বললাম তো, শুধু সামনের বারের জন্য মুখ মোছা বন্ধ করে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে মাথা নিচু করে, তা নয়, তার পরের বারের জন্য সম্ভাবনা পরের বার জিতে আসলে আরও হয়তো অনেক বেড়ে যেতে পারে। এবার এই আশা, সেটাই তো তাদের সবাইকে গাজরের পেছনে ছুটিয়ে মারবে। সবাই ওই চণ্ডীদাসের খুঁড়োর মতো আমাদের সামনে একটাই কল ঝোলাচ্ছেন, খয়রাতির কল বলুন, টাকার কল বলুন, আসলে বিনিয়োগের কল। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা,
ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখল ভবে চণ্ডীদাসের খুঁড়ো। বুঝতে পারছেন তো, কেন্দ্র আমাদের সামনে একটা খুঁড়োর কল ঝুলিয়েছে, আবার রাজ্য আমাদের সামনে খুঁড়োর কলের মতো করেই টাকা ঝুলিয়েছে। এটা অনেক ভাবনা চিন্তা করে, কালকেই বলছিলাম যে টাকা খরচ করা হচ্ছে পুজোর অনুদান হিসেবে, সেই টাকা দিয়ে কমসে কম 6000 শিক্ষক 1 বছর অন্তত মাইনে পেতে পারে, এটা নিয়োগ করা যেতে পারতো। এটা তো ঠিক কথা। এই টাকাটা যেহেতু প্রত্যেকবার দেওয়া হচ্ছে, মানে রোল হচ্ছে, ওই টাকা দিয়ে মানে বছরের পর বছর শিক্ষকদের মাইনে চালিয়ে যাওয়া যেত, মানে পার্মানেন্ট চাকরি দেওয়া যেত, এটাও বোঝা যাচ্ছে। কিন্তু উল্টো দিকটা দেখেছেন, কতজনকে মাইনে দিতে পারতো রাজ্য, কতজন উপকৃত হতো? মাত্র 6000 জন। কিন্তু ওই উপকৃতরা উপকারের কথা মাথায় রেখে ভোটটা দিতে যাবেন কি না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? শূন্য পদ ছিল, রাজ্য সেই শূন্য পদ পূরণ করেছে, শিক্ষকরা পরিশ্রম করছেন, বিনিময়ে বেতন পাচ্ছেন। এই সমস্ত একদম সহজ সরল সমীকরণ, এটাই তো লোকে ভাবতেন। ফলে শিক্ষকরা তৃণমূলকেই ভোটটা দিতে যেতেন কি না তাই নিয়ে সন্দেহ থেকে যেত। এবার আসুন আরেকটা পয়েন্টে। সুকান্ত মজুমদার তিনি কাল কি বলেছিলেন রাজ্য ডিএ না দিয়ে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। এর বদলে মানে তার অর্থ হচ্ছে যে ক্লাবগুলোকে টাকা নিয়ে ডিএ দিতে পারত। এই অঙ্ক হলো। সুকান্ত মজুমদার যদি একটু ভাবেন, একটু তলিয়ে ভাবেন, তাহলে বুঝবেন এর পেছনের অঙ্কটা একদম অন্যরকম। রাজ্য সরকারের কর্মচারীরা তারা কি মনে করেন? তারা মনে করেন মহার্ঘ ভাতা তাদের প্রাপ্য, তাদের দাবি এটা। এই জন্যেই সেই দাবি আদায়ের জন্য তারা আদালতে যাচ্ছেন, মামলা করছেন। এবার দাবির ভিত্তিতে তারা যদি টাকাটা পেয়ে যান, ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে তারও তো কোনো গ্যারান্টি নেই। আর কেনই বা সেটার প্রভাব পড়বে? তারা ভাববেন আমরা আন্দোলন করেছি, আমরা মামলা করেছি, তাই জন্য টাকাটা পেয়েছি। এবার আরও তার সঙ্গে হিসেবটা করে দেখুন রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যাটা কত। এটা কিন্তু ভোট বাক্সকে প্রভাবিত করার মতো কিছু না। এবং সেটা যদি তাদের সঙ্গে তাদের ওই ফ্যামিলি ধরেন, সব কিছু মিলে, এবং এই যে সংখ্যাটা সেটাও তো গোটা রাজ্যে ছড়িয়ে আছে। মানে একটা বিধানসভা কেন্দ্রকেও প্রভাবিত করার মতো এটা কোনো ভোট ব্যাংক নয়। যেরকম ওই মতুয়া বা ওরকম ধরনের সংখ্যালঘু, এরকম বিভিন্ন ভোট ব্যাংক নিয়ে যে অঙ্কগুলো কষা হয়, সেইভাবে সরকারি কর্মচারী ভোট ব্যাংক জীবনে শুনবেন না। ফলে ওটা নিয়েও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা এতটুকু না থাকে, তাকে দোষ দেওয়া যায়? তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভেবেচিন্তে যেখানে বিনিয়োগ করেছেন, যেখানে এই 82,000 কোটি টাকার বেশি রিটার্ন আসার চান্স আছে, সেইখানেই তিনি বিনিয়োগ করেছেন। সেখানে টাকা ঢালা মানে রাজ্যের অর্থনীতিটা চলমান থাকা, রাজ্যের অর্থনীতিতে একটা বিরাট পরিমাণ টাকা ফ্লো করা। এই টাকা ঘুরতে ঘুরতে কোথায় কোথায় যাচ্ছে, একেবারে প্রান্তিক স্তর পর্যন্ত এই টাকার ফ্লো সেটা পৌঁছে যাচ্ছে। গত বছর যে 82,000 কোটি টাকার পুজোর ব্যবসা হচ্ছে বলে পুজোকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, সেই টাকার একটা অংশ তো যারা ওই প্যান্ডেল বাঁধেন বা যারা কুমারটুলিতে মূর্তি গড়েন, সেই সমস্ত শ্রমিকদের কাছে পৌঁছচ্ছে। গোটা পুজো এত বিভিন্ন পেশার মানুষ জড়িয়ে থাকেন, তাদের সংখ্যা তো বিরাট। যত কমই হোক 82,000 কোটি টাকার একটা পার্সেন্টেজ তো তাদের সববার হাতে গেছে, তাই না? আর এখানেই মুখ্যমন্ত্রী একদম দক্ষ ব্যবসায়ীর মতো কাজ করেছেন। তিনি একদম পুরো অঙ্ক কষে পুরো জিনিসটা করেছেন। তাকে অর্থনীতিবিদও বলতে পারে। তিনি জানেন পুজোর অনুদান তিনি যত বাড়াবেন সেটা নিয়ে কথা হবে, বিরোধীরা কথা বলবেন, সমালোচনা করবেন, নেটিজেনরা সোশ্যাল মিডিয়া হাসি ঠাট্টা করবেন, কিন্তু তাতে কাজের কাজটা হয়ে যাবে। ওই প্রান্তিক মানুষগুলোর কাছে খবর পৌঁছে যাবে, তাদের হাতে এবারও টাকার জোগান আসবে, হয়তো আরও বেশি আসবে। পাড়ার একটা ছোট্ট ক্লাব যারা ওই 8 চালা বেঁধে পুজো করতো, তারা হয়তো তাদের পুজোটা মোটামুটি 50,000 টাকার মধ্যে করে ফেলতো, ছোট্ট করে একটা পুজো করতো। সে এখন 1 লাখ টাকা খরচ করে পুজো করবে, তারপরে তার পুজোর বাজেটটা ডাবল হয়ে গেল। ওই ক্লাব যারা হয়তো 10,000 টাকার মূর্তি কিনতো, তারা এখন মূর্তি কিনতে কুমোরের কাছে 20,000 টাকার বায়না দেবেন। হয়তো 30,000 টাকার প্যান্ডেল করতো, এবার 50,000 টাকা প্যান্ডেলওয়ালাকে দেবে।
এটাই তো সহজ অঙ্ক। হ্যাঁ, এর বাইরে কতটা অন্য খাতে যাবে, পকেটে যাবে, এই সমস্তগুলো তো আছে, আমরা সেগুলো ধরছি না। আমরা টার্গেটের দিকটায় আমরা মাথা রাখছি, একদম সোজা সহজ যে অঙ্কটা সেইটাই মাথায় রাখছি। ওই পকেটে ঢোকার ব্যাপারগুলো কিন্তু বাঁকা পথ, কিন্তু খেয়াল করে দেবেন সেগুলো যেখানে ঢুকলো সেই পকেটগুলোও কিন্তু কেনা হয়ে রইল, ফলে ওটারও একটা ইনভেস্টমেন্ট ভ্যালু আছে, সেটা ছেড়ে দিন। এই দিকটা দেখুন, এই যে জায়গাগুলোয় যে মানুষগুলো উপকৃত হবে তারা কিন্তু মনে রাখবে রাজ্য সরকার অনুদানের টাকাটা বাড়িয়েছে বলেই তাদের হাতে বাড়তি টাকাটা এলো। এই বাড়তি পাওয়ার জন্য যে কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের মনে জমা হবে, সেটাই তো এই ভোট বাক্সে গিয়ে, ভোট মেশিনের সামনে গিয়ে আশীর্বাদ হয়ে মানে ঝরে পড়বে। এটাই তৃণমূল কংগ্রেসের পুজোর পুঁজি, যেটা 2026-এ মানে এখন ইনভেস্ট করা হলো, 2026-এ গিয়ে সেটা তৃণমূলের ধারণা এটা যদি ফিক্সড ডিপোজিট হয় তাহলে 2026-এ ম্যাচিওর করবে, আর যদি এটা ওই শেয়ার বাজারের মতো কোনো জায়গায় বিনিয়োগ হয় তাহলে 2026-এ তৃণমূল তার রিটার্ন চাইবে। পুজোর বাজেট নো ডাউট যত দিন গেছে বেড়েছে, তাদের থিমেরও বাজেট বাড়ছে। হ্যাঁ, থিমেরও বাজেট বাড়ছে, কাজের কোয়ালিটিও অন্যরকম হচ্ছে। দুর্গা মূর্তির বাজেট বেড়েছে, আমি থিমের আর্টিস্ট হিসাবে বলতে পারি যে হ্যাঁ, আমাদের প্যান্ডেলের বাজেট বেড়েছে এবং আমাদের যারা কাজ করে তাদের মজুরিও বেড়েছে, এরকম নয় যে বেড়েছে। যারা বাঁশ বাঁধে, যারা বাটামের কাজ করে, কাঠের কাজ করে, যারা ছোট ছোট অর্নামেন্টাল ওয়ার্ক করে, প্রত্যেককে নিয়ে কাজ করায়। ধরুন এক একটা প্যান্ডেলে 100-120 জন এরকম লোক লেগেই থাকে, বিভিন্ন মেটেরিয়ালসের উপরে কাজ হয়। এটা তো গেল পুজোর অনুদানের পেছনে অর্থনৈতিক ব্যাখ্যা। দেখলেন তো, এক একটা পুজোয় প্রায় 100-150 জন কাজ করেন বিভিন্ন রকম মানুষ। এবার যদি বিভিন্ন জায়গায় যত 85,000 পুজো, এগুলোতে যদি আপনি এরকম 100-150 করে লোকজনকে জুড়তে থাকেন, এবার তাদের পরিবার তারা যেখানে খরচ করবেন, মানে চেন সিস্টেমে কত দূর অবধি গোটা বিষয়গুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, খেয়াল করতে পারছেন? এটা পুজোর অনুদানের পেছনে অর্থনৈতিক ব্যাখ্যার একটা সামাজিক দিক, আরও একটা সামাজিক দিক আছে, সেটার সঙ্গে আবার রাজনৈতিক ব্যাখ্যাটা জড়িয়ে আছে। কিন্তু এই দুটো বিষয়ও ঘুরিয়ে কিন্তু অর্থনীতির ওপরেই নির্ভরশীল। আর অর্থনীতিতে কি বলে জানেন, যখন অর্থনীতিকে সবথেকে বেশি চাঙ্গা করার দরকার হয়, কোথাও গিয়ে অর্থনীতি যদি একটু ধাক্কা খায়, ধুঁকতে থাকে, দুর্বল হয়ে যায়, তখন সবথেকে বেশি অর্থনীতিকে চাঙ্গা করতে পারে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করা হয়। অর্থাৎ নির্মাণ শিল্প, পরিকাঠামো নির্মাণ, এগুলোর ওপর যত বেশি বিনিয়োগ করা হবে তত বেশি অর্থনীতি দ্রুত চাঙ্গা হবে। এই জন্য খেয়াল করে দেখবেন, এই বিশ্বকাপ ফুটবল যেখানে যেখানে আয়োজন করা হয় না, সেখানে অর্থনীতির একদম পুরো আমূল পরিবর্তন হয়ে যায়, কারণ বিভিন্ন ধরনের পরিকাঠামো উন্নয়ন হয়, ফ্লাইওভার, রাস্তা, অনেক স্টেডিয়াম তৈরি হয়, অসংখ্য মানুষও আসেন সেখানে। এই বিষয়গুলোর জন্যই তার পেছনে প্রচুর টাকা লগ্নি হয়, হোটেল তৈরি হয়, সব মিলিয়ে অর্থনীতিটা একদম বদলে যায়। যে দেশে বিশ্বকাপ ফুটবল হয় সে দেশের অর্থনীতির হাল ঘুরে যায়। এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে একটা বিপুল অঙ্কের অর্থনীতিতে লগ্নি হয়েছে, এই টাকাটা জোগাড় করা খুব মুশকিল, কিন্তু যেহেতু সবাই জানেন যে রিটার্নটা কী মাত্রায় আসবে, তাই জন্য স্পন্সররাও কিন্তু লগ্নি করে এবং এই টাকাটা অর্থনীতির মধ্যে গিয়ে স্রোতের মতো বয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভেবেচিন্তে এই পুজোর খাতে টাকা দিচ্ছেন, সেটা নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন, এবং সেটার পেছনে যে তার বিভিন্ন রকম অঙ্ক আছে, এটা যে একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কের দরজা আমাদের চোখের সামনে খুলে দিচ্ছে, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই যেমন আমি এখন চোখের সামনে অনেকগুলো ক্লাব আর সেই ক্লাবের ইয়াং মেম্বারদের দেখতে পাচ্ছি, এটার মধ্যে এটা রাজনীতির অঙ্ক আর কি। আমাদের ছোটোবেলায় দেখেছিলাম, তখন কী হতো বলুন তো, মানে ক্লাবে আমাদের ধরুন যে ব্যাচটা, তার ওপরে 2-3টে ব্যাচ, আপনি যদি খেয়াল করে দেখবেন আপনাদের সময়ের জন্য সত্যি সেই সময়টায় দেখবেন একটা বড় অংশ তারা কিন্তু বেকার থাকতেন, হয়তো বাড়িতে একান্নবর্তী পরিবার, খাচ্ছেন দাচ্ছেন যেভাবেই আছেন, কিন্তু বাইরে আড্ডা মারছেন আর এই সময় নষ্ট করছেন, এইভাবেই সময়টা চলে যেত। কিন্তু ক্লাব করতেন, বাকি সব কিছুর মধ্যে থাকতেন, সামাজিক কাজকর্ম করতেন, কিন্তু পেশাদারিভাবে বিরাট কিছু কখনো করতেন না। কিন্তু এখন
আমাদের পরের প্রজন্মগুলো, যখন আমরা জুনিয়র ছিলাম তাকিয়ে দেখেছিলাম যে আমাদের পরের প্রজন্মগুলো তারা কিন্তু শুরুর থেকেই তাদের দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে। সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিভিন্ন প্রফেশনাল কাজকর্মের সাথে যুক্ত, সবার মধ্যে একটা পেশাদারি ভাব এসে গেছে, কিছু না কিছু করছেই, আর কিছু না করুক সিন্ডিকেটের কাজ করছে। এই প্রফেশনাল মানসিকতা চলে এসছে, তার ফল কি হয়েছে তারা প্রত্যেকেই জানে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এটা যত বেশি মানুষ বুঝবেন রাজনীতিকদের তত বেশি সুবিধে। ফলে এই যে ক্লাবগুলোকে হাতে গরম টাকা পয়সা দেওয়া হচ্ছে, ক্লাবের ছেলেরাও জানে এই যে এক্সট্রা টাকাটা পেলাম এটা তো এমনি এমনি দেওয়া হলো না, আবার কোথাও গিয়ে খাটনি কমলো, বাইরে চাঁদা তোলার ঝামেলা কমলো, হাতে গরম টাকা পেলাম, তার বদলে আমাকেও কিন্তু কৃতজ্ঞতার প্রতিদান দিতে হবে। এই প্রতিদানটা যদি তরুণ প্রজন্ম দেয় তাহলে কত বড় লাভ বুঝতে পারছেন। একটা প্রজন্ম সে তো চলবে এখন, ইয়াং প্রজন্ম মানে একটা লম্বা সময় ধরে একদম সিকিউরড ভোট ব্যাংক, এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় হিট করে গেছেন। বিশেষ করে দলে যখন ওই নবীন প্রবীণ দ্বন্দ্বটা চলছে, এরকম একটা সময় যদি এইভাবে নবীন প্রজন্মকে কাছে টানা যায় তাহলে তার নেতৃত্বে ওই নবীন স্রোতটা বেশ জোরালো থাকবে। ফলে কোথাও ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব হলে নবীনদের দিয়েই নবীনদের সামলে দেওয়া যাবে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটাও তো একটা অঙ্ক। এই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, যতই লোকে ছিচি করুক বা বলুক এইভাবে টাকা খয়রাতি কেন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন সব লোকে সব কিছু ভুলে যাবে ওই পুজোর সময়, সবাই আনন্দে গা ভাসিয়ে দেবে। যখনই প্যান্ডেলে প্যান্ডেলে আলো জ্বলবে, চারপাশে রাস্তায় ঝলমল করবে আর মাইক বাজতে শুরু করবে, ঠাকুর ঢুকছে ঢাকের বোল, ব্যাস এই যাবতীয় চিন্তা ভাবনা বিরোধিতা ঠাট্টা মস্করা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই স্বরগুলো, বিরুদ্ধ স্বরগুলো, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা উৎফুল্ল হয়ে নাচতে নাচতে রাস্তায় বেরিয়ে পড়ব। আর তখন এই সেন্টিমেন্টটা, এই হ্যাপি মুডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলধন হয়ে যাবে। পুরো ডিএস সমস্যাটা হয়তো মিটে যেত এইটা, আর এটা যদি না মিটতো লাস্ট 2 বছরের টাকা দিলে মিটে যেত। 600 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী চন্দ্রযান বানিয়ে চাঁদের মাটিতে ভারতবর্ষের পতাকা পুঁতে দিয়ে এসেছিলেন। ইনি গত 2 বছরে সেই 600 কোটি অলরেডি খরচা করে ফেলেছেন। এবারে প্রায় 400 কোটি, 450 কোটির কাছাকাছি। এই টাকায় কত লোকের চাকরি হতো। মমতা ব্যানার্জি যখন আগে ক্লাবগুলোকে টাকা দিয়েছিলেন তখন বিরোধীরা বলেছিল এই ক্লাবগুলো নাকি মদ মাংস খেয়ে টাকা নয়ছয় করবে, কিন্তু প্রচুর ক্লাব নিজেদের সদর্থক ভূমিকায় ভালো ভালো কাজ করে এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল। সুতরাং যুব সমাজকে একদিকে যখন উন্নত করার চেষ্টা, অন্যদিকে এত বড় সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যখন একটা আন্তর্জাতিক স্তরে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটায় এই বাংলা বিদ্বেষী বিরোধীদের গাত্রদাহ হচ্ছে। তাই বাংলা বিরোধী বিজেপি এই ধরনের কুৎসা করছে। মনের বিশ্বাসের ভিত্তিতে নয়, যা রাজনীতির লাভ অলাভের ভিত্তিতে তৃণমূল আর বিজেপি চলে। খুব খারাপ হচ্ছে, এটা হবার কথা না। দিয়ে দেবে না, অন্য কিছু করবে না, কিছুই না, আর মানুষের ট্যাক্সের টাকায় দান খয়রাতি করবে, এটা চলতে পারে না।